গৌরবাবুর বাগানে এসছি। এখানে আজকে এসছি, এগুলো রোদ্দুর নেই, ঘাম হচ্ছে না, জলে ভিজে যাচ্ছে, তার কারণ বসন্তের বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে। এই গাছগুলো আরো পরিষ্কার হয়ে গিয়েছে, ঝকঝক করছে পাতা, মাঝে মাঝে মধ্যে এরকম নাড়ালে জল পড়ছে। এই জল তো ভেষজ জল মশাই, তার কারণ কত রকম যে গাছগাছরা রয়েছে। আর আজকে এসেছি সত্যিকারের বরুণ দেবের কৃপায়। কেন বলছি বরুণ দেবের কৃপায়? বরুণ দেব আপনারা জানেন বৃষ্টির দেবতা, কিন্তু আপনারা যেটা জানেন না সেটা গৌরবাবুর কাছ থেকে জেনে আমি তো পাগল হয়ে গেছি আপনাদের জানানোর জন্য। বরুণ দেব গাছের সঙ্গে যুক্ত। তিনি তিনি শুধু বৃষ্টি আনেন না, তিনি শরীরের মধ্যে রোগ সারান। চলুন আজকে অন্য বরুণের খোঁজ নেব। হে বরুণ দেব, অপরাধ নেবেন না, গৌরবাবুর কাছে যাই। আরে বরুণ দা, কেমন আছেন? ভালো 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 আছি। আচ্ছা, যেটা বলছিলাম যেটা বলছিলেন, এই কি সেই বরুণ গাছ? হ্যাঁ, আপনি বলছিলেন এমনও দিনে বৃষ্টি এলো বলে আপনি ওই বরুণের কথা বলছিলেন, বরুণ দেবের কথা বলছিলেন। আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি বরুণ গাছের পাশে দাঁড়িয়ে আছি। এই সেই বরুণ গাছ। অনেকটা কিন্তু বেলপাতার মতো। হ্যাঁ, বেলপাতার মতো অনেকটা। বেলপাতাটা এটা একটু চওড়া। আর যেই বরুণের কথা বলছিলাম, পাশাপাশি বরুণ দেবের সঙ্গে বরুণ গাছের কিন্তু বিভিন্ন গ্রন্থাদিতে আমরা তুলনা দেখতে পাচ্ছি। ঋক, সাম, যজু, অথর্ব এইসব গ্রন্থাদির মধ্যে ওই বরুণ দেব পাশাপাশি বরুণ গাছের সঙ্গে একটা তুলনা রয়েছে। দেবতার শক্তির থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ, দেবতার থেকে কোনো অংশে কম নয়। অর্থাৎ এমন দিনে বৃষ্টিও নামলো, আর আমরা ঠিক সেই সন্ধিক্ষণে বরুণ গাছের প্রসঙ্গে এলাম। সত্যি এটা হয়তো হতে পারে কাকতালীয় ব্যাপার, কিন্তু ব্যাপারটা প্রাসঙ্গিক। এই বরুণের প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। আমি বাঁকুড়াতে দেখেছি একটা জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো কিছু লোক দেখছি জঙ্গল কাটছে। তো আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সেই জঙ্গলের মধ্যে দেখতে পেলাম কিছু বরুণ গাছ, আর এই বরুণ গাছেই ওনারা কাটছেন। ওনারা জানেন না বলেই কিন্তু জঙ্গলের মতো ওনারা কাটছিলেন। আমি বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো গাছ কেটো না। বলে কাটবো না কেন, এ তো সেভাবে আমাদের কোনো কাজে লাগে না। বললাম তোমাদের কাজে লাগে না, সেটা তোমরা জানো না, তাই। মানে বরুণ গাছ চেনে না, এইটা আপনি বুঝতে পারছেন, আপনার ভেতরটা ফেটে যাচ্ছে যে খুব করুণ অবস্থা। ঠিক, বরুণ যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গটা বলা দরকার। দেখুন, এখন সুগার মহামারী আকার ধারণ করেছে, আর সুগার হলে যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে। মানে সব রোগকে যেন ডেকে নিয়ে আসে। আর সব থেকে বেশি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষের কিডনি। যেই কিডনির রামবাণ হচ্ছে এই বরুণ গাছ। মানে কিডনির ধরুন ক্রিয়েটিনিন বেড়ে গেছে, স্টোন, কিডনিতে স্টোন হয়েছে, কিডনির কিডনির একটা অর্গান, সেই অর্গানের নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থায় যেসব ব্যবস্থা রয়েছে তাতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। অথচ আমরা যেটা বলি যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা, সেই ক্ষেত্রে প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করতে হয়। বরুণ গাছটা হচ্ছে একটা প্রাকৃতিক উপায়। অর্থাৎ কিডনিকে ভালো রাখার দুর্দান্ত একটা প্রাকৃতিক উপায় হচ্ছে এই বরুণ গাছের ছাল। যদিও বরুণ গাছের ছাল, পাতা, শিকড় সবই ইউজ হয়। এই বরুণের প্রসঙ্গে আমি বিভিন্ন রকমভাবে স্টাডি করতে গিয়ে দেখেছি। বলে দিয়ে এটা আপনি লিখে টিকে এনেছেন একেবারে। মানে আপনি ঋক, সাম, যজু, অথর্ব সমস্ত বেদ, উপনিষদ সমস্ত কিছু। ওই যে বললাম আপনাকে যে চোখের সামনে দেখছি বরুণ গাছ কেটে ফেলছে, এটা ভীষণ খারাপ লেগেছে। কারণ বর্তমান পরিস্থিতিতে ম্যাক্সিমাম মানুষের কিন্তু কিডনির প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে কিডনিকে ভালো রাখার জন্য বরুণের বিকল্প আমি কিছু দেখিনি। তাহলে সব থেকে সহজ সরল উপায় হচ্ছে বরুণ গাছ। তো সেই বরুণ গাছ যদি কেটে ফেলে তাহলে খারাপ লাগারই কথা। কিন্তু
তাদেরও আমি দোষ দিতে পারি না, তাদের জানকারি নেই, যার জন্য ওনারা কাটছেন। তো আমি বোঝানোর পরে কিন্তু তারপরে আর ওনারা কাটেননি, এটা আমার ভালো লেগেছে। এবার এই বরুণ গাছটাকে আমার খুব মানে ভীষণভাবে মনে হয়েছে সাধারণ মানুষের কাছে জানকারিটা দেওয়া দরকার এই বরুণ সম্পর্কে। বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি, যার জন্য আমি লিখে নিয়ে এসেছি। এই যে যেই বরুণের কথা বলছি, এই বরুণের বোটানিক্যাল নেম হচ্ছে ক্রাটা ইভা নূরভালা বুচ। কেন বোটানিক্যাল নাম বললাম আপনাদের উদ্দেশ্যে বলছি, এই বরুণ গাছকে চিনুন। বরুণ নামেও যদি আপনারা সার্চ করেন পেয়ে যাবেন। আর বোটানিক্যাল নাম হচ্ছে ক্রাটা ইভা নূরভালা বুচ। বরুণ শব্দটি ঋক, সাম, যজু, অথর্ব বেদে প্রায় অনেক সুক্তিতেই কিন্তু আপনারা পাবেন। এটি দেবতার নামও, যেটা প্রথমেই বললাম, পাশাপাশি একটি বৃক্ষের নাম। আয়ুর্বেদের ঋষিগণ বরুণকে সোমরোগ বা মূত্র রোগের একমাত্র উৎকৃষ্ট ভেষজ বলেই মানতেন। আমি তৎকালের কথা বলছি, মানে ঋষির সুশ্রুতের ভেষজবর্গ সূত্রস্থানের 38 অধ্যায়ে বরুণকে বলা হয়েছে এটি কফকারক, মেদহারক। সুশ্রুতের 39 অধ্যায়ে বলা হয়েছে বরুণ ভেষজটি বাত সংশোধন করে, তেমনি বাত রোগও এটা কাজ করে, সেই সুশ্রুতের 39 অধ্যায়ে বলা হয়েছে। আবার সুশ্রুতের উত্তরতন্ত্রের 32 অধ্যায়ে বলা হয়েছে শিশুদের পুতনা প্রতিষেধের জন্য বরুণ গাছের ছালের কাঠ একটু গরম থাকতে তাতে স্নান করালে ওই রোগটি সেরে যায়। এই সম্পর্কে সংহিতার সমীক্ষা বলা হলো, এই রোগ হয় জন্মের 3য় বা 4র্থ দিনে বা ওই সংখ্যার মাসে বা 3য় বা 4র্থ বর্ষে। এই লক্ষণ হয় প্রথমে জ্বর, গা মোড়া দেয়া, স্তনে মুখ দিতে অরুচি, বিরূপ মনোভাব, কান্না, বাচ্চাদের কান্না অর্থাৎ 3 দিন বা 4 দিন বয়সে, বা 3 মাস বা 4 মাস বয়সে এটা হয়। আবার 3 বা 4র্থ বছর বয়সে এটা হয়। তাহলে লক্ষণটা বলছি, তাহলে দুধ খেতে চায় না, মায়ের স্তনে মুখ দিতে চায় না, বিরূপ মনোভাব, কান্না, চোখ দুটি কপালে তুলে থাকা, তার সঙ্গে কান্না, তার মানে চোখ দুটো কপালে উঠে যেন খুব দুঃখের কান্না কাঁদছে। তাহলে দুঃখের কান্না বা শোকের কান্না 3 দিন বা 4 দিন বয়সে ওটা তো হয় না, হওয়ার কথা নয়, কিন্তু ওই ভাবটা এসে যায়। তাহলে উপরের দিকে চেয়ে থাকে, ডুকরে ডুকরে কেঁদে ওঠা, যেটা বললাম দুঃখের কাঁদা। কখনো শরীর ঠান্ডা হয়ে নীল হয়ে ওঠা, পায়খানা ছানা কাটা ভাব। এটা মানে বিস্তৃত করে সুশ্রুতের উত্তরতন্ত্রের 27 অধ্যায়ে বলা হয়েছে এই রোগটির দ্রুত পরিণতি ঘটে পাণ্ডু বা কামলায়। মানে ব্যাপারটা হয় বর্তমানে দেখবেন ওই বার্থ জন্ডিস বলে, আইসিইউতে নিয়ে যেতে হয়, সেই ভাবটার কথা বলছি। দেখুন, যেটা আইসিইউতে নিয়ে যেতে হয়, প্রচুর টাকা খরচ হয়, খুব খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যায়, সেই এরকম মারাত্মক একটা রোগের সহজ সমাধান তাহলে কি হয় বলছে, এই অবস্থার পরে অবশেষে শিশুর জন্ডিস অবস্থাকে ত্বরান্বিত করে। এছাড়া অশ্ব রোগে আক্রান্ত ব্যক্তি যখন অশ্বের পীড়ায় খুবই কষ্ট পাবে, তখন একটু তেল মাখিয়ে ওই বরুণ গাছের পাতা সিদ্ধ জলে স্নান করিয়ে দেখলে দেখা যাবে খুব তাড়াতাড়ি ওই সমস্যার সমাধান হবে। এই বরুণ বৃক্ষের ছাল ব্যবহারের ক্ষেত্রে দেখিয়েছেন শরীরের যে কোনো জায়গায় ফোড়া হলে বরুণ ছালের প্রলেপ, অথবা শরীরের কোনো স্থানে ফোড়া হলে এর কাঠ। এবার বিভিন্ন ওষুধার্থে ব্যবহার হয়, যেটা বলেছি বরুণ গাছের পাতা, ছাল, ফুল, মূলের ছাল, এগুলো ওষুধার্থে ব্যবহার হয়। ছালের যে ব্যবহার, মানে গাছের যে ছাল হচ্ছে স্নিগ্ধ, জরগ্ন, অবসাদক, বলকারক, জরা ও ব্যাধিনাশক। এই ছাল কয়েক প্রকার মূত্রজ ব্যাধিতে, জ্বরে এবং কিছু চর্মরোগেও ব্যবহৃত হয়। এছাড়া এটি বমিতে ও আমাশয়ের প্রদাহে ব্যবহার করা হয়। ইউনানি সম্প্রদায়ের মতে গাছের ছাল ক্ষুধাবর্ধক, পিত্ত নিঃসারণের স্বল্পতাকারক এবং মূত্রতন্ত্রের রোগনাশক। টাটকা পাতা ও মূলের ছাল
ত্বকে লাগালে ত্বক রক্তবর্ণ ধারণ করে। যেই ক্ষেত্রে সরিষার পুলটিস দেয়া হয়, সেই ক্ষেত্রে বরুণের টাটকা পাতা কিংবা মূলের ছালের পুলটিস দিলে ভালো ফল পাওয়া যায়। আবার নাসাস্থির ক্ষয়ে বরুণ পাতা ধোয়া দিয়ে মুখে টেনে সিগারেটের মতো যদি নেওয়া হয় তাহলে ভালো ফল পাওয়া যায়। এই ফুলের মুকুলও কিন্তু ব্যবহার হয়। কী ক্ষেত্রে? বলছে খাওয়ার আগে বরুণের মুকুলের লবণের সঙ্গে মিশিয়ে খেলে ক্ষুধা বাড়ে। অনেকের ক্ষুধা লাগছে না, খেতে ইচ্ছে করছে না, সেই ক্ষেত্রে ওই ফুলের মুকুলটা কিন্তু কাজে লাগে। কিন্তু যারা অজীর্ণে ভোগেন তাদের অবশ্য খাওয়ার পরে খেতে হবে। তাহলে যারা অজীর্ণে ভুগছে তাদের খাওয়ার পরে খেতে হবে, যাদের ক্ষুধা লাগছে না তাদের খাওয়ার আগে খেতে হবে। তাহলে বিভিন্ন রোগে বরুণের ব্যবহার বিভিন্ন রকম আছে। এবার আমি খুব সংক্ষেপে কোন কোন রোগে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো একটু আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা যাতে আরও ডিটেলসে এগুলো দেখতে পারেন, মানে স্টাডি করতে পারেন, যার জন্য এসব সূত্রগুলো বলছি। অগ্নিমান্দে, বায়ু, পিত্ত, কফ, এদের যে কোনো একটি বা দুটির বা তিনটি দোষের বিকারের জন্যই হোক বা বাহ্যত প্রত্যক্ষ করা যাবে যে যাদের মূত্রটা কমে যাবে, মানে ইউরিনটা কমে যাচ্ছে আর খিদেও কম হবে, সেই ক্ষেত্রে বরুণ ছাল 5 গ্রাম 2 কাপ জলে সিদ্ধ করে আন্দাজ 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই কাপ 4 ঘন্টা অন্তর 4 বার খেতে হবে। এর দ্বারা অগ্নিমান্দটা চলে যাবে। রস বাতে, তাহলে রস বাতে বলতে অনেকে যেরকম রস বাতে হয়, ফুলে যায়, এই রোগের উপসর্গ হয় গাঁটে গাঁটে ব্যথা, এমনকি পায়ের তলায় ব্যথা, ফোলা। এই ক্ষেত্রে শুকনো বরুণ পাতা 5-7 গ্রাম 3 কাপ জলে সিদ্ধ করে আন্দাজ 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই জলটায় 8 গ্রাম সুটের গুঁড়ো, মানে ওই আদার গুঁড়ো আর কি, শুকনো আদার গুঁড়ো মিশিয়ে সকালে বিকালে 2 বার খেতে হবে। এইভাবে কয়েকদিন খেলে ওই ব্যথা বা ফুলো 2 চলে যাবে। মানে এরকম সহজ সমাধান। দেখুন, অনেকের গ্রন্থিস্ফীতি ঘটে, যাদের সান্নিপাতিক দোষে গলার দুধারের গ্ল্যান্ড ফুলে যায়, সেই ক্ষেত্রে বরুণ ছাল 5 গ্রাম ও প্রচলিত শ্বেত পুনর্নভার মূল একসঙ্গে থেতো করার পর তাকে 4 কাপ জলে সিদ্ধ করে আন্দাজ 1.5 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই জলটা সকালের দিকে অর্ধেকটা বিকালের দিকে বাকি অর্ধেকটা খেতে হবে। এর দ্বারা ওই যে গ্রন্থিস্ফীতি যেটা ঘটছে সেটা কমে যাবে। পাথুরি রোগে, অর্থাৎ যেটা স্টোনের কথা বলছি, সেই ক্ষেত্রে বলছি এটা পিত্ত কিংবা শ্লেষ্মার বিকৃতি রূপ। পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে এটাকে বলা হয় স্টোন, যেটা বলছিলাম, যেটা কিডনিতে হয়। সে কিডনিতে অথবা পিত্তের থলিতে, গল ব্লাডারে কিংবা মূত্রবস্তিতে জন্মে, অর্থাৎ যেখানেই হোক না কেন। এই ক্ষেত্রে বরুণ ছাল 10 গ্রাম একটু মানে থেতো করে গুঁড়ো করে নিয়ে 4 কাপ জলে সিদ্ধ করে 2 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই জলটা সকালে বিকালে 2 বার খেতে হবে। এটা 3-4 দিন খাওয়ার পর থেকে ওই পাথরগুলো, স্টোনগুলো মানে ছোট ছোট কণার আকারে বেরোতে শুরু করে। এটা বলছে প্রত্যক্ষ ফলপ্রদ। তাহলে দেখুন, কিডনিতে স্টোন, গল ব্লাডারে স্টোন বা মূত্রথলিতে স্টোন, এই ক্ষেত্রে এইসব স্টোনের ক্ষেত্রে আমরা সচরাচর জানি যে অপারেশন করতে হয়, কিন্তু এখানে কত সুন্দর সহজ সমাধান রয়েছে। তাহলে এরকম ধরনের গুরুত্বপূর্ণ একটা গাছ সম্পর্কে মানুষের অবশ্যই জানা উচিত। আমরা যেখানে সেখানেই শুনি অমুকের স্টোন, গল ব্লাডার স্টোন হয়েছে, অপারেশন করতে হয়েছে। তাহলে অপারেশন করার পর আরও নানা রকম সব উপসর্গ এসে যায়। এবার এছাড়া আরও কিছু সমস্যা, যেরকম ধরুন চর্মরোগ, মানে চুলকানি রোগ অনেকের এসে যায়, কিছুতে সাথে চায় না। সেই ক্ষেত্রে বলছে পিত্ত বিকারজনিত কারণে সমস্ত শরীরে জ্বালা, সেই ক্ষেত্রে বরুণ ছাল 5 গ্রাম, গোক্ষুর বীজ 5 গ্রাম একসঙ্গে কুটে নিয়ে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই কাপটা
মানে ওই যেটা একসঙ্গে নির্যাসটা আর কি, সকালের দিকে খেতে হবে। এটা 4-5 দিন খাওয়ার পরে গায়ের জ্বালা উপশম হবে এবং চুলকানিও থাকবে না। এর বাহ্য ব্যবহার ত্বকের ক্ষেত্রেও নাকি এটা কাজ করে, অর্থাৎ ভেতরে কাজ করে, বাইরের কি কাজ রয়েছে? দেখুন, এতক্ষণ যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে ইন্টারনাল ইউজ, বরুণের যে বিভিন্ন ইন্টারনাল ইউজ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং পাশাপাশি কিছু প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থাদির কিছু সূত্র বা বিষয় উল্লেখ করলাম, যাতে প্রত্যেকে এটা নিয়ে আরও ভালোভাবে স্টাডি করতে পারেন। এর ইন্টারনাল ব্যবহার ছাড়াও এর বাহ্যিক কিছু ব্যবহার রয়েছে। যেরকম ধরুন, অনেকে চোখের রোগে হয় কি, অনেক সময় বাজারের প্রচলিত কাজল চোখে পরেন, অনেকেই পরেন এটা, কাজলের পেন্সিল চোখে টেনে পটল চেরা চোখ করার চেষ্টা করেন। তো এগুলো ব্যবহার করতে করতে দেখা যাবে অনেক সময় এটার পরিণাম কিন্তু খারাপ হয়, একটা রিয়াকশান হয়। তো রিয়াকশান হলে সেই ক্ষেত্রে বলছে বরুণ ছাল চূর্ণ 2 গ্রাম আর 7-8 গ্রাম গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে একটা কাপড়ের, মানে কাপড় বলতে সুতির ন্যাকড়ায় 2-3 বার ছেঁকে নিয়ে সেই জল দিয়ে সকালে বিকালে 2 বার চোখের পাতাটা মুছে দিতে হবে। এর দ্বারা কিন্তু ওই যে অসুবিধেটা ওটা কেটে যাবে। মেছেতা, অনেকের মেছেতা হয়, বলছে এই মেছেতা হলে বিভিন্ন রকম মলম ফলম ব্যবহার করেন, সেটাতে খুব একটা ভালো কাজ হয় না। এই ক্ষেত্রে বলছে এটা মুখে হয় মেছেতাটা, এটা কিন্তু ছত্রাক জাতীয় ব্যাধি। এই ক্ষেত্রে বরুণ ছাগল দুধে ঘষে প্রত্যহ একবার ওই দাগে লাগাতে হবে। 4-5 দিন লাগানোর পর থেকে ওই কালো দাগটা আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। কয়েকদিন পর থেকে 1 দিন অন্তর লাগাতে হবে। 15-20 দিনের মধ্যে ওই দাগটা কিন্তু চলে যাবে। মেছেতা সচরাচর এমনি যেতে চায় না, এতে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে। গাছটা দেখতে কিরকম, মানে চারা গাছ? বড় গাছ তো দেখলেন বড় গাছ কীরকম হয়, পাতা ডাল কীরকম হচ্ছে সেটা আমি দেখালাম। এইবার ছোট গাছের একটা জাস্ট উদাহরণ আমি দেখাচ্ছি। এই দেখুন, আর এই গাছটা দেখতেই পাচ্ছেন, এই যে পাতা বড় গাছের সঙ্গে মিলিয়ে দেখুন। এবং আজকের দিনে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই গাছটা যাতে আমি সুলভে তুলে দিতে পারি, সেই চেষ্টাটা করছি। এই গাছ কিন্তু যত্নার্থীর খুব একটা দরকার হয় না, বাগানে একবার লাগাতে পারলেই এ খুব খরা সহ্য করতে পারে। এই যে রোজ বরুণ গাছ বলে বরুণ দেবতার অর্থাৎ জলদেবতাকে সব সময় একে দেখাতে হবে তা নয়, কিন্তু খরা সহ্য করতে পারে এই বরুণ গাছ। অনেক ধন্যবাদ আপনাকে, বরুণ দেবতা সমানই গাছ, তাকে বাঁচিয়ে রাখার জন্য। তো কি আর বলবো, বুঝতেই পারছেন তো, গৌরবাবুর কাছে এসে এক নতুন বরুণের সন্ধান পেলাম। এবং বৃষ্টির মধ্যে এখন আকাশে রোদ উঠেছে, এখন চারিদিকে রোদ উঠেছে, গাছের পাতা চকচক করছে, এই বরুণ গাছের পাতাতে জল। কিন্তু এতদিন পর্যন্ত জানতাম না যে এটার ব্যবহারের ফলাফল। আজকে বুঝতে পারছি যে শুধু গাছের পাতা নয়, গাছের ছাল নয়, গাছের মূল নয়, সব কিছুই এত গুরুত্বপূর্ণ, এত তার গুণাগুণ রয়েছে, এবং দেখতেও মন্দ নয়, বাড়ির বাগানেই বসানো যায়। সবচেয়ে বড় কথা, গৌরবাবুকে এই জন্য ধন্যবাদ যে এগুলো কেটে ফেলা হচ্ছে জঙ্গলি গাছ বলে, সেখানে উনি বেদ চরক সুশ্রুত সমস্ত কেটে ফেলে যেভাবে লিখে এনে একটার পর একটা বলছেন ডকুমেন্ট দিয়ে, তাতে তো সত্যিকারের বলতে গিয়ে আমাদের নিজেদের যে জায়গা, নিজেদের যে দেশ, সেই দেশে লুকিয়ে থাকা আমরা অজানা, আমরা ভুলে গেছি সেই গাছগুলোর যে এত গুণাগুণ থাকতে পারে সেগুলো জানতে পারছি। ভাবুন তো, কিডনির মতো এই অসুখ, হ্যাঁ, গলব্লাডারের স্টোন, আরও কত কিছু, কিডনির মতো অসুখ, ডায়ালিসিস দিতে হচ্ছে, বুড়ি অ্যাম্বুলেন্স নিয়ে কিছু টেস্ট দিল, কিডনির টেস্ট দিল, তো দেখলেন যে উল্টোপাল্টা বেরিয়েছে, অমনি ওষুধ শুরু হয়ে গেল। এর যে উপকার, বরুণ গাছ আমার তো মনে হচ্ছে দেবতাই। বাড়িতে এক কাজ করুন, পুজো তো করেন অনেক, এই বরুণ গাছ লাগিয়ে পুজো করুন,
বরুণ গাছ লাগিয়ে পুজো করুন এবং তার যে আশীর্বাদ, দেখবেন রোগ মুক্তির আশীর্বাদ থাকবে, রোগ মুক্ত হবে। সেটাই আশা করব, আমি তো ভাবছি গাছ বসাবো, বরুণ গাছ, এবং পুজো করবো বাড়িতে। আপনারাও শুরু করুন। আমার বাগানে এই কিডনি সারানোর বরুণ গাছের সন্ধান দিয়ে দিলাম। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।